Welcome to Teaching Bangla. প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমাদের এই ইউটিউব চ্যানেল টিচিং বাংলাতে। আজকে আমরা ক্লাস 10 এর যে সেকেন্ড চ্যাপ্টার গ্যাসের আচরণ তার পার্ট 2 নিয়ে এসেছি। আগের ক্লাসে আমরা পার্ট 1 নিয়ে ডিসকাশন করেছিলাম, এই ক্লাসে আমরা আজকে পার্ট 2 নিয়ে ডিসকাশন করব। তাহলে আগের ক্লাসে আমরা পার্ট 1 নিয়ে যে জিনিসগুলো ডিসকাশন করেছিলাম তার একটু রিভিশন করে নিই। দেখো, আগের ক্লাসে আমরা কি বলেছিলাম যে গ্যাসের চাপ কাকে বলে, চাপ জিনিসটা কি সেটা আমরা জেনেছিলাম, চাপের একক জেনেছিলাম। চাপ সমান কি হয়? চাপ সমান হয় বল বাই ক্ষেত্রফল। এটা হচ্ছে চাপ সমান বল বাই ক্ষেত্রফল। আচ্ছা, এটাকে আমরা যদি শর্ট ফর্মে লিখি তাহলে কি হবে? পি সমান এফ বাই এ। পি সমান হবে এফ বাই এ। আচ্ছা, এর যদি আমরা এসআই একক দেখি চাপের, তাহলে কি হবে? এসআই একক আমরা বলেছিলাম নিউটন বাই মিটার স্কয়ার, বা আরেকটা নাম বলেছিলাম যার নাম হচ্ছে পাস্কেল। ঠিক আছে, এটা হচ্ছে এসআই একক। এবং যদি এর আমরা সিজিএস একক দেখি, তাহলে সিজিএস এককে কি হয়? সিজিএস এককে হয় ডাইন বাই সেমি স্কয়ার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সিজিএস একক। আর কি বলেছিলাম? আর বলেছিলাম আমরা মাত্রা। মাত্রা যে জিনিসটা হচ্ছে, মাত্রা কোনটা? মাত্রা হচ্ছে এম এল মাইনাস 1 টি মাইনাস 2। এটা হচ্ছে আমাদের কিন্তু চাপের মাত্রা। এটা হচ্ছে আমাদের চাপের মাত্রা। ওটা হচ্ছে চাপের এসআই একক, সিজিএস একক এবং মাত্রা। আচ্ছা, তাহলে এইগুলো কিন্তু আমরা আগের ক্লাসে পড়েছিলাম। আর কি পড়েছিলাম? দুটো সূত্র পড়েছিলাম, একটা হচ্ছে বয়েলের সূত্র আর একটা হচ্ছে চার্লসের সূত্র। বয়েলের সূত্রে আমরা কি পড়েছিলাম যে ভি ভেরিজেস 1/p, মানে আয়তন যদি বাড়ে তাহলে চাপ কমবে, আর যদি চাপ বাড়ে তাহলে আয়তন কমবে। এবং এটা কখন অ্যাপ্লাই হবে? যখন এম এবং টি স্থির থাকবে, মানে ভর এবং উষ্ণতা যখন আমরা স্থির অবস্থায় রাখবো তখন চাপ বাড়লে আয়তন কমবে এবং আয়তন বাড়লে চাপ কমবে। আচ্ছা, আর কি করেছিলাম আমরা? বয়েলের সূত্রে লেখচিত্র কিন্তু দেখেছিলাম, দুটো লেখচিত্র দেখেছিলাম, একটা ছিল ভি বনাম পি আর একটা ছিল পিভি বনাম পি। তাহলে ভি বনাম পি যদি আমরা লেখচিত্রটা দেখি তাহলে সেটা হচ্ছে কেমন? সমপরাবৃত্তাকার। আর পিভি বনাম পি যদি লেখচিত্রটা আমরা দেখি তাহলে সেটা কি হচ্ছে? প্রধান অক্ষের সাথে সমান্তরাল। আর এছাড়া আমরা পড়েছিলাম চার্লসের সূত্র পড়েছিলাম, চার্লসের ওখানে দুটো সূত্র পড়েছিলাম। ঠিক আছে, বিকল্প রূপটা যেটা ছিল সেটা ছিল ভি ভেরিজেস টি, অর্থাৎ আয়তন উষ্ণতার সাথে সমানুপাতিক। মানে যদি আমরা আয়তন বৃদ্ধি করি তাহলে কি হবে? না, উষ্ণতা কিন্তু বাড়বে। ঠিক আছে, এবং আমরা এখান থেকে আমরা একটা ফর্মুলা পেয়েছিলাম V1/T1 সমান V2/T2। তাহলে এটা আমরা যখন আমরা এই চ্যাপ্টারের গাণিতিক সমস্যাগুলো সমাধান করব তখন কিন্তু আমরা এই সূত্রগুলো অ্যাপ্লাই করব। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো কিন্তু আমরা আগের ক্লাসে পড়েছিলাম। তাহলে আজকে আমরা পার্ট 2 নিয়ে এসেছি। তাহলে চলো আজকের ক্লাসটা এখান থেকে শুরু করা যাক। প্রথমত আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে, দেখো এখানে বলা হয়েছে যে বয়েল এবং চার্লসের সমন্বয় সূত্র। ঠিক আছে, বয়েল এবং চার্লসের সমন্বয় সূত্রে কি বলা হয়েছে? বয়েল এবং চার্লসের সমন্বয় সূত্র কি বলা হয়েছে? যে এখানে বলা হয়েছে যে বয়েল এবং চার্লস মানে কি দুজনের সূত্র নিয়ে যে সূত্রটা সংগঠিত হয় সেটাই হচ্ছে আমাদের বয়েল এবং চার্লসের সমন্বয় সূত্র। এখানে তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ, ছবিতে কি বলা হয়েছে? দেখো এখানে একটা আমরা কি নিয়েছি? একটা পাত্র নেওয়া হয়েছে। এই পাত্রের মধ্যে কোন একটা গ্যাস নিয়েছি। সাপোজ এই পাত্রের মধ্যে আমরা কি নিয়েছি? কার্বন ডাই অক্সাইড গ্যাস নিয়েছি। ঠিক আছে, এই পাত্রের মধ্যে আমরা কার্বন ডাই অক্সাইড গ্যাস নিয়েছি। তাহলে এবং কি আমরা জানি যে প্রত্যেকটি গ্যাসের মধ্যে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র অণু দিয়ে গঠিত। প্রত্যেকটা গ্যাস কিন্তু অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র অণু নিয়ে গঠিত হয়। তাহলে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে তার অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র অণুগুলো। ঠিক আছে, এবং এগুলো কিন্তু কেউ স্থির অবস্থায় নেই, এগুলো সবাই কি আছে? গতিশীল অবস্থায় আছে। তাহলে আমি মনে করে নিলাম যে এই যে পাত্রটার মধ্যে যে গ্যাস আছে তার ভরটা হচ্ছে m। ঠিক আছে, এই পাত্রের মধ্যে যে গ্যাস আছে তার ভর হচ্ছে m। ঠিক আছে, এবং কি আমরা ধরে নিলাম যে এর চাপ হচ্ছে p, উষ্ণতা হচ্ছে t। ঠিক আছে, চাপ p এবং উষ্ণতা যদি t হয় তাহলে এই পাত্রের আয়তন কত হবে? v হবে। তাহলে আয়তনটা কত হবে? যদি চাপ p হয় উষ্ণতা t হয় তাহলে আয়তন কত হবে আমাদের? তাহলে আয়তন হবে আমাদের v। ঠিক আছে, তাহলে এটা আমরা ধরে নিলাম। তাহলে m ভরের একটা গ্যাস আছে। ঠিক আছে, আমি এখানে লিখে দিচ্ছি যে m ভরের একটি গ্যাস, m ভরের একটি গ্যাস যার m ভরের একটি গ্যাস POT। POT মানে চাপ হচ্ছে p, এখানে লিখে দিচ্ছি চাপ p, আর উষ্ণতা হচ্ছে এক্ষেত্রে T। ঠিক আছে, উষ্ণতাটা হচ্ছে T। T উষ্ণতা লিখে দিচ্ছি। T উষ্ণতায় আয়তন V। তাহলে m ভরের একটা গ্যাস এখানে আমি লিখে দিচ্ছি যে মনে করি তাহলে মনে করি m ভরের একটি গ্যাস আছে এই পাত্রের মধ্যে যার চাপ হচ্ছে p,
উষ্ণতা হচ্ছে টি আর তার আয়তন কত হবে ভি। তাহলে আমরা বলতে পারি যে বয়েলের সূত্র অনুসারে বয়েলের সূত্রানুসারে কি বলতে পারি, ভি ভেরিচেস 1/p। কখন? যখন এম ও টি কি থাকবে, স্থির অবস্থায় থাকবে। এম এবং টি কি থাকবে, স্থির অবস্থায় থাকবে। আর কি বলতে পারি, চার্লসের সূত্র অনুসারে কি বলতে পারি, ভি ভেরিচেস টি। কখন? যখন এম ও টি কি থাকবে, স্থির অবস্থায় থাকবে। তাহলে এই যে দুটো সূত্র, একটা হচ্ছে আমাদের বয়েলের সূত্র আর একটা হচ্ছে আমাদের চার্লসের সূত্র। এই দুটো সূত্র, এটাকে আমি ধরে নিলাম এটা 1 নাম্বার আর এটা হচ্ছে 2 নাম্বার। এবার আমরা কি করব, 1 নাম্বার আর 2 নাম্বারকে আমরা যৌগিক ভেদের যে সূত্র, ঠিক আছে, যৌগিক ভেদের যে উপপাদ্য এটা এখানে অ্যাপ্লাই করব। তাহলে 1 এবং 2 নাম্বারকে যৌগিক ভেদের উপপাদ্য প্রয়োগ করে পাই। তাহলে যদি যৌগিক ভেদের উপপাদ্য এখানে আমরা প্রয়োগ করি তাহলে কি পাবো, এখানে পাবো ভি ভেরিচেস টি বাই পি। ঠিক আছে, ভি ভেরিচেস টি বাই পি। কখন? যখন এই ক্ষেত্রে কি থাকবে, এম স্থির থাকবে, এম থাকবে স্থির, কিন্তু কি হবে, পি ও টি পরিবর্তনশীল। ঠিক আছে, পরিবর্তনশীল মানে এইগুলো কিন্তু পরিবর্তন হবে। তাহলে এম স্থির কিন্তু পি ও টি হচ্ছে পরিবর্তনশীল। তাহলে আমরা জানি যে যদি কোনো জিনিসের সমানুপাতিক চিহ্ন থাকে তাহলে সেটাকে আমরা কি করি, কাটিয়ে কি পাই, একটা ধ্রুবক পাই, সেটা হচ্ছে কে ইনটু টি বাই পি। এটা আচ্ছা, ভি সমান কে ইনটু টি বাই পি। আচ্ছা, ভি এর নিচে কিছু মানে কি আছে, 1 আছে। তাহলে যদি আমরা এটা কোনাকুনি আমরা গুণ করি তাহলে কি পাবো, আচ্ছা আমি নিচেরটা একটু মুছে দিচ্ছি। ঠিক আছে, নিচেরটা একটু আমি মুছছি। তাহলে এটা যদি মুছে দেওয়া হয় তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি, ফাইনাল পাচ্ছি এখানে যে টিভি সমান হচ্ছে কে ইনটু টি। আবার টিটাকে এখানে নিয়ে এলে কি হবে, এটা ভাগাকারে চলে আসবে, মানে পি বাই টি সমান হচ্ছে কে। তাহলে এই যে সূত্রটা তোমরা দেখতে পাচ্ছ, এই সূত্রটা হচ্ছে আমাদের বয়েল এবং চার্লসের যে সমন্বয় সূত্র। ঠিক আছে, বয়েল এবং চার্লসের সমন্বয় সূত্র। ঠিক আছে, এটা জানতে হবে বয়েল এবং চার্লসের কিন্তু সমন্বয় সূত্র। তাহলে এটাকে আমি একটু মার্কিং করে দিচ্ছি, তাহলে সেটা কিন্তু দেখতে আরো ভালো হবে। এভাবে আমি কিন্তু এটাকে মার্ক করে দিলাম। তাহলে এই যে সূত্রটা, এটা হচ্ছে আমাদের বয়েল এবং চার্লসের কিন্তু সমন্বয় সূত্র। ঠিক আছে, এবার মনে করো আমি বললাম যে ধরো চাপ আছে P1, আয়তন হচ্ছে V1 এবং উষ্ণতা হচ্ছে T1। ঠিক আছে, এগুলো হচ্ছে তো প্রাথমিক অবস্থায় চাপ হচ্ছে P1, আয়তন হচ্ছে V1 আর উষ্ণতা হচ্ছে T1। এবার আমি কি করলাম, যদি চাপটাকে আমরা পরিবর্তন করি, প্রথমে যে চাপ ছিল মানে প্রথমে আমাদের এই চাপটা ছিল, তাহলে এই চাপটাকে পরিবর্তন করে অন্তিম চাপ করা হলো P2, অন্তিম আয়তন করা হলো V2 আর অন্তিম উষ্ণতা করা হলো T2। তাহলে যদি এই জিনিসটা ঘটে তখন আমরা যে সূত্রটা অ্যাপ্লাই করব সেটা কি হবে, P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2। তখন কিন্তু আমাদের এই সূত্রটা আমরা কি করব, অ্যাপ্লাই করব। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে এই সূত্রটা কখন আমরা অ্যাপ্লাই করব, যখন এই যে চ্যাপ্টারের যখন আমরা গাণিতিক সমস্যাগুলো সমাধান করব তখন কিন্তু এই সূত্রগুলো আমরা সেই সময় অ্যাপ্লাই করব। কিন্তু যদি তোমাদের পরীক্ষার প্রশ্ন আসে যে বয়েল ও চার্লসের সমন্বয় সূত্রটি প্রমাণ করো, তাহলে তোমরা কি করবে, এই জিনিসটা করতে হবে। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে আমাদের বয়েল এবং চার্লসের সমন্বয় সূত্রের গাণিতিক রূপ। নেক্সট যেটা আমরা পড়ব সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে অ্যাভোগাড্রো সূত্র। অ্যাভোগাড্রো সূত্রে কি বলা আছে, দেখো এখানে দুটো আমরা পাত্র নিয়েছি, একটা পাত্র এটা, একটা পাত্র এটা। তাহলে দুটো পাত্রকে ধরে নিলাম যে এর মধ্যেও চাপ আছে পি, এর মধ্যে চাপ মানে চাপ দুটো একই আছে, দুটো পাত্রের মধ্যে চাপ কিন্তু সমান আছে, এটার মধ্যেও চাপ কিন্তু পি আছে এবং উষ্ণতাও কিন্তু দুটো পাত্রের মধ্যে কি আছে, সমান আছে। তাহলে এই পাত্রের উষ্ণতা টি এবং এই পাত্রের মধ্যে উষ্ণতা কি হচ্ছে, টি আছে। ঠিক আছে, তাহলে যদি চাপ এবং উষ্ণতা দুটো পাত্রের ক্ষেত্রে একই হয় তাহলে আয়তনটা কি হবে, একই হবে, মানে আয়তন কি হবে, দুটো পাত্রের মধ্যে সমান হবে। তাহলে এই যদি সিচুয়েশন মেনে চলে, ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি যে একই চাপ ও উষ্ণতায় সম আয়তন বিশিষ্ট সকল গ্যাসের সমান সংখ্যক গুণ থাকে। মানে কি, মানে বলতে চাইছি যদি চাপ একই থাকে দুটো পাত্রের মধ্যে, উষ্ণতা যদি দুটো পাত্রের মধ্যে একই থাকে এবং আয়তন যদি দুটো পাত্রের মধ্যে একই থাকে, তাহলে নিশ্চয়ই আমরা বলতে পারি যে এই দুটো পাত্রের মধ্যে কি থাকবে, অণুর সংখ্যাটা কিন্তু একই থাকবে। ক্লিয়ার? তাহলে অণুর সংখ্যাটাকে আমি ধরে নিলাম n। তাহলে যদি আয়তনটা একই হয়, দেখো দুটো পাত্রের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আয়তন দুটো কিন্তু একই আছে। তাহলে আয়তন যদি একই থাকে মানে কি, তার মানে অণুর সংখ্যাটাও কিন্তু একই থাকবে। সেই জিনিসটা আমাদের কে বলেছিল, বিজ্ঞানী অ্যাভোগাড্রো। তাহলে আমরা এখানে বলতে পারি যে যদি একই চাপ ও উষ্ণতায় সম আয়তন মানে কি, সমান আয়তন বিশিষ্ট এই দুটো পাত্রের মধ্যে অণুর সংখ্যাটাও কি হবে, কিন্তু সমান হবে। তাহলে আমি বলতে পারি এখানে ভি ভেরিচেস n, মানে কি, যখন আয়তন এবং
অনুসংখ্যা কি হবে? একই হবে। যদি আয়তন বাড়ে তাহলে নিশ্চয়ই অনুসংখ্যাটা বাড়বে, আর যদি আয়তন কমে তাহলে নিশ্চয়ই অনুসংখ্যাটাও কমবে। তাহলে কখন? যখন এখানে পি ও টি কি থাকবে? স্থির অবস্থায় থাকবে। কারণ দেখো, দুটো পাত্রের মধ্যে চাপ এবং উষ্ণতা একই হচ্ছে, তবে তো এই জিনিসটা প্রযোজ্য হচ্ছে। তার জন্য এই দুটো জিনিসকে কি করতে হবে? একই থাকতে হবে, তাহলে আমরা কিন্তু এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো। আচ্ছা, এবারে ভি সমান, এখানে আমরা সমানুপাতিক চিহ্নটা লিখি, আছে একটা ধ্রুবক আছে, সেটা হচ্ছে কে। এখানে কে কে কি বলা হয়? এটাকে বলা হয় সমানুপাতিক ধ্রুবক। কি বলা হয়? সমানুপাতিক ধ্রুবক। ঠিক আছে। আচ্ছা, এবারে দেখো, তাহলে আমরা এখানে ভি এর নিচে কিছু না মানে কি আছে? 1 আছে। আচ্ছা, এর নিচে কিছু না মানে কি আছে? 1 আছে। তাহলে আমি কি করব? এন যেটা আছে সেটাকে আমি এই সাইডে যদি নিয়ে আসি, তাহলে সেটা ভাগাকারে চলে আসে। তাহলে আমি বলতে পারি ভি বাই এন সমান হচ্ছে কে। তাহলে এই যে সূত্রটা আমরা পড়লাম, এই সূত্রটা হচ্ছে কার সূত্র? অ্যাভোগাড্রোর সূত্র। তাহলে যখন মনে করো প্রথমে তো হচ্ছে আয়তন ভি1, অন্তিম আয়তন হচ্ছে ভি2, মানে প্রাথমিক আয়তন হচ্ছে ভি1, অন্তিম আয়তন হচ্ছে ভি2। তাহলে আমরা আর যদি প্রাথমিক যদি অনুসংখ্যা n1 হয়, তাহলে অন্তিমে কত হবে? n2। তাহলে আমরা বলতে পারি যে v1 বাই n1 সমান v2 বাই n2। তাহলে এটাও কিন্তু একটা সূত্র। সেটা কখন অ্যাপ্লাই করব? আমরা যখন এটার আমরা গাণিতিক সমস্যাগুলো সমাধান করব। তাহলে এই যে সূত্রটা তোমরা দেখতে পাচ্ছ, এই সূত্রটা হচ্ছে আমাদের কার সূত্র? অ্যাভোগাড্রোর সূত্র। ক্লিয়ার? তাহলে কি থাকতে হবে আরেকবার বলে দিচ্ছি, এটার মধ্যেও একই চাপ থাকতে হবে, দুটো পাত্রের মধ্যে চাপটা কিন্তু একই হতে হবে। আর কি? এটার মধ্যেও কি হতে হবে? এর যে উষ্ণতা সেটাও কি হতে হবে? একই হতে হবে, এবং এর উষ্ণতাটা কি হতে হবে? একই হতে হবে। তাহলে আর যদি কি হয়, আয়তনটা যদি দুটো পাত্রের মধ্যে একই থাকে আয়তনটা, তাহলে এই দুটো পাত্রের মধ্যে অনুসংখ্যাটা কিন্তু একই হবে বা সমান হবে। তাহলে এটা হচ্ছে আমাদের কার সূত্র? অ্যাভোগাড্রোর সূত্র। আচ্ছা, নেক্সট যেটা আছে সেটা এখানে দেখো একটা প্রশ্ন দেওয়া আছে যে শুষ্ক বায়ু অপেক্ষা আর্দ্র বায়ু হালকা হয় কেন? এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, শুষ্ক বায়ুর অপেক্ষায় আর্দ্র বায়ু কেন হালকা হয়? কি কারণে? দেখো, এখানে একটা লজিক্যালি জিনিস আছে। দেখো, আমরা জানি, যদি আমি এখানে একটা জিনিস বলি যে বায়ুর যদি আমরা প্রধান উপাদান দেখে যাই, ঠিক আছে, বায়ুর যদি আমরা বায়ুর যে মূল উপাদান, বায়ুর মূল উপাদান কি হচ্ছে? নাইট্রোজেন আর অক্সিজেন। কারণ এগুলো আমাদের বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি পরিমাণে আছে। ঠিক আছে, তাহলে বায়ুর মূল উপাদান হলো কি? অক্সিজেন ও নাইট্রোজেন। আচ্ছা, অক্সিজেন ও নাইট্রোজেন। এবারে আমি যদি এখানে অক্সিজেনের আণবিক ভর বার করি, ঠিক আছে, আণবিক ভর মনে রাখতে হবে। অক্সিজেনের যদি আমি এখানে আণবিক ভর বার করি, তাহলে কত হবে? এখানে হবে 16 ইন্টু 2 মানে হচ্ছে 32 ইউনিট। এখানে আমি ইউনিটে লিখছি। ঠিক আছে, 32 ইউনিট। আচ্ছা, আর যদি আমি নাইট্রোজেনের এখানে আণবিক ভর বার করি, তাহলে কত হবে? নাইট্রোজেনের হচ্ছে কত? 14 ইন্টু 2 মানে হচ্ছে এটা হবে 28 ইউনিট। এটা কার হচ্ছে? এটা হচ্ছে আমাদের নাইট্রোজেনের। আচ্ছা, তা এছাড়া কিন্তু কি থাকে? আমাদের যে আর্দ্র বায়ু যেটা বলা হয়েছে এখানে, আর্দ্র বায়ু, তো আর্দ্র বায়ুতে কিন্তু কি হয়? এই আর্দ্র বায়ুর মধ্যে কি থাকে? জলীয় বাষ্প থাকে। আচ্ছা, জলীয় বাষ্প মানে কি? H2O। এটা হচ্ছে জলীয় বাষ্প। তাহলে জলীয় বাষ্পের যদি আমরা আণবিক ভর বার করি, অর্থাৎ H2 এর যদি আমরা এখানে আণবিক ভর বার করি, তাহলে কত হবে? এটা হবে 2 ইন্টু 1 প্লাস 16 মানে হচ্ছে 18 ইউনিট। এটা হচ্ছে কার? এটা হচ্ছে আমাদের আর্দ্র বায়ুতে যে জলীয় বাষ্প থাকে তার পরিমাণ। আচ্ছা, এবারে এখানে প্রশ্নটাতে কি বলা আছে? এখানে বায়ু হবে অ্যাকচুয়ালি। ঠিক আছে, এখানে বায়ু, শুষ্ক বায়ু অপেক্ষা আর্দ্র বায়ু হালকা হয় কেন? এবার একটা তুমি জিনিস লক্ষ্য করো, যদি আমি এখানে বলি যে এইখানে যে কোনো একটা উপাদানকে আমি যদি হাতিয়ে এর সাথে কি করি, আমি এখানে যদি আমি H2O ঢুকিয়ে দিই, মানে জলীয় বাষ্প এখানে যদি আমি ঢুকিয়ে দিই, তাহলে কি হবে? দেখো, এর যে আণবিক ভর, এর আণবিক ভর কত হচ্ছে? 32 ইউনিট। তাহলে এর আণবিক ভর কত হচ্ছে? 18 ইউনিট। তাহলে নিশ্চয়ই জিনিসটা কম হচ্ছে কিনা? তাহলে কম হচ্ছে, মানে এখানে 32, আর তাহলে এর জায়গায় যদি এ চলে আসে, তাহলে এখানে নিশ্চয়ই কত হওয়া উচিত ছিল? এখানেও কিন্তু যদি 32 এর থেকে যদি বেশি হতো, তাহলে এটা ভারী হতো। কিন্তু এক্ষেত্রে এর আণবিক ভর হচ্ছে 18, এবং এর জায়গায় যদি এ চলে আসে, তাহলে অক্সিজেনের যে আণবিক ভর তার থেকে কম হয়ে যাবে। যার জন্য আমরা বলতে পারি যে আর্দ্র বায়ু কি হচ্ছে? শুষ্ক বায়ুর অপেক্ষা কি হয়? হালকা হয়। তাহলে এটাকে যদি আমরা ভালো ভাষায় বলি যে এটা কি হবে, তাহলে বলতে হবে যে অক্সিজেন এবং নাইট্রোজেনের আণবিক ভর যথাক্রমে 32 এবং 28 যদি হয়, এবং জলীয় বাষ্পের আণবিক ভর হচ্ছে 18। তার জন্য জলীয় বাষ্পের যেহেতু আণবিক ভর অক্সিজেন এবং নাইট্রোজেনের চেয়ে কম, তার জন্য আর্দ্র বায়ু শুষ্ক বায়ু অপেক্ষা আর্দ্র বায়ু কি হয়? হালকা হয়। ক্লিয়ার? তাহলে কি জন্য হালকা হচ্ছে? কারণ এর যে পরিমাণ সেটা এই দুজনের থেকে কি হচ্ছে? কম হচ্ছে, যার জন্য এক্ষেত্রে আর্দ্র বায়ু হচ্ছে শুষ্ক বায়ু হচ্ছে হালকা। আচ্ছা, নেক্সট এবার আমরা যেটা পড়বো সেটা কি হচ্ছে? দেখো, সেটা হচ্ছে বয়েল চার্জ ও অ্যাভোগাড্রো সূত্র, যেটাকে আমরা বলি আদর্শ গ্যাসের সমীকরণ। এটাকে আমরা আবার বলি আদর্শ গ্যাসের সমীকরণ। আদর্শ গ্যাসের সমীকরণ। ঠিক আছে,
আদর্শ গ্যাসের সমীকরণ। ঠিক আছে, আদর্শ গ্যাসের সমীকরণ। আচ্ছা, কি কি বলা হয়েছে এখানে? বয়েল, চার্লস, অ্যাভোগাড্রো তিনজনের সূত্র মানে সমন্বয় করে আমরা যে গাণিতিক রূপটা পাবো সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি আদর্শ গ্যাসের সমীকরণ। তাহলে চলো করা যাক। ধরো আমি এখানে একটা পাত্র নিচ্ছি, ঠিক আছে, একটা পাত্র নিচ্ছি, এই হচ্ছে একটা আমার পাত্র, এখানে এটা একটা পাত্র। আচ্ছা, এই পাত্রের মধ্যে আমি কি নিয়েছি? কোন একটা গ্যাস নেওয়া হয়েছে। তাহলে গ্যাসের মধ্যে কি থাকে? অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র অণু থাকে। তাহলে সেই অণুগুলো হচ্ছে এইগুলো, সেই অণুগুলো হচ্ছে এইগুলো। ঠিক আছে, নানা রকম ভাবে নানা কালার করে দিচ্ছি আমি এটাকে। তাহলে এটা হচ্ছে অণুগুলো। আচ্ছা, এবারে বলো, আমি যদি বলি যে এই গ্যাসটার যে ভর সেটা ধরে নিলাম আমি এম, গ্যাসটার ভর ধরে নিলাম এম, এবং এই গ্যাসের মধ্যে চাপ হচ্ছে পি, উষ্ণতা হচ্ছে টি। তাহলে চাপ যদি পি হয়, উষ্ণতা যদি টি হয়, তাহলে আয়তন কত হবে? ভি হবে। এবং আয়তন যদি ভি হয় তাহলে অণুর সংখ্যা কত হবে? এন। আমি অণুর সংখ্যাটা এন ধরে নিলাম। ঠিক আছে, তাহলে যদি চাপ পি হয়, চাপ পি হয়, উষ্ণতা যদি টি হয়, তাহলে এর আয়তন কত হবে? ভি হবে। এবং ভি মানে যদি আয়তন থাকে কোনো জিনিসের, তাহলে তার মধ্যে নিশ্চয়ই অণুর সংখ্যা থাকবে। সেই অণুর সংখ্যাটাকে ধরে নিলাম যে এর মধ্যে যত পরিমাণ যত সংখ্যক অণু আছে সেটা ধরে নিলাম এন সংখ্যক অণু আছে। ঠিক আছে, অণুর সংখ্যা এন ধরে নিলাম, বা এটাকে আমরা আবার কি বলি? মোল সংখ্যা বলি। ঠিক আছে, আচ্ছা, অণু সংখ্যা আমি এন ধরে নিলাম। তাহলে আমি বলতে পারি, দেখো আমরা এখানে তিনটা সূত্র কিন্তু অ্যাপ্লাই করে করব। একটা হচ্ছে বয়েলের, একটা হচ্ছে চার্লসের, আর একটা হচ্ছে অ্যাভোগাড্রোর। কিন্তু আমরা এই তিনটা সূত্র আগে কিন্তু পড়েছি। আচ্ছা, আমরা যদি এখানে দেখি যে বয়েলের সূত্রটা যদি আমরা রিয়েলাইজ করি তাহলে কি হবে? ভি ভেরিজেস 1/p। এটা হচ্ছে আমাদের বয়েলের সূত্র। কখন? যখন এম ও টি কি থাকবে? স্থির থাকবে। এগুলো কিন্তু স্থির থাকবে। আচ্ছা, এটা হচ্ছে বয়েল, এখানে আমি লিখে দিচ্ছি বয়েল। আচ্ছা, এখানে আমি লিখছি চার্লস। চার্লসের সূত্রে কি বলা হয়েছে? ভি ভেরিজেস টি। কখন? যখন কি থাকবে? এম ও পি, এম ও পি, সরি এম ও পি কি থাকবে? স্থির থাকবে। আচ্ছা, আর কি? অ্যাভোগাড্রো, যেটা আমরা একটু আগে পড়লাম, অ্যাভোগাড্রো। অ্যাভোগাড্রো এখানে কি বলা ছিল? ভি ভেরিজেস এন। কখন? যখন পি ও টি কি থাকছিল? স্থির ছিল। তাহলে এই তিনটা ইকুয়েশন, এই তিনটা কে আমি যদি কি করি? যৌগিক ভেদের উপপাদ্য যদি অ্যাপ্লাই করি এখানে, ঠিক আছে, এটা তিনটাকে যদি আমরা যৌগিক ভেদের উপপাদ্য এখানে অ্যাপ্লাই করি তাহলে কি পাবো? দেখো, এটা আমি মুছে দিচ্ছি। তাহলে এই তিনটাকে আমরা যৌগিক ভেদের উপপাদ্য এখানে আমরা অ্যাপ্লাই করব। তাহলে অ্যাপ্লাই যদি করা হয় তাহলে কি হবে? দেখো, তাহলে কি হবে না? ভি ভেরিজেস টি এন বাই পি এটা পাবো। কখন? যখন এক্ষেত্রে কি হবে? এম স্থির থাকবে, এম স্থির থাকবে, কিন্তু কিন্তু টি, পি আর এন এগুলো কি হবে বলতো? এগুলো কিন্তু হবে পরিবর্তনশীল, এগুলো কিন্তু হবে পরিবর্তনশীল। আচ্ছা, এবার এখান থেকে আমরা সমানুপাতিক চিহ্নটা কি করব? সরিয়ে দেবো। তাহলে সরিয়ে দিলে একটা কি আছে? ধ্রুবক আছে, সেটা হচ্ছে কি? আর, আর টি এন বাই পি। এবারে এটার সাথে আমি এটাকে কি করব? মাল্টিপ্লাই করব। তাহলে মাল্টিপ্লাই যদি করা হয় তাহলে কি হবে? পিভি সমান এন আর টি। তাহলে এই যে তোমরা সমীকরণটা দেখতে পাচ্ছ, ঠিক আছে, এই যে তোমরা সমীকরণটা দেখতে পাচ্ছ, এই সমীকরণটা হচ্ছে আমাদের আদর্শ গ্যাসের যে সমীকরণ সেটা। এই যে সমীকরণটা তোমরা দেখতে পাচ্ছ সেই সমীকরণটা হচ্ছে আদর্শ গ্যাসের সমীকরণ। এখানে দেখো, তোমরা বলবে যে আপনি যে প্রত্যেকটা ক্ষেত্রে কে ধ্রুবক নিলেন, এখানে কিন্তু আর দিলেন। আর এখানে ধ্রুবক নেওয়া হয়েছে কারণ আর কে কি বলা হয়? আর কে বলা হয়? বলা হয় সার্বজনীন, সার্বজনীন গ্যাসীয় ধ্রুবক। মানে প্রত্যেকটা গ্যাসের ক্ষেত্রে আর এর মান কিন্তু সর্বদাই একই হয়, যার জন্য এখানে আমরা আর নেওয়া হয়েছে যে কোনো গ্যাসের ক্ষেত্রে। ঠিক আছে, আচ্ছা, পিভি সমান এন আর টি, এটা হচ্ছে আমাদের আদর্শ গ্যাসের সমীকরণ। ক্লিয়ার? তাহলে আমরা কি কি করে আদর্শ গ্যাসের সমীকরণ পেলাম? বয়েল, চার্লস আর অ্যাভোগাড্রো সূত্র। আচ্ছা, নেক্সট আমরা যেটা পড়বো সেটা কি হচ্ছে? দেখো, সেটা হচ্ছে আর এর মান। এই আর এর মান জানার আগে আমাদেরকে একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে আদর্শ গ্যাস কোনটা, আদর্শ গ্যাস কোনটা, আর একটা হচ্ছে বাস্তব গ্যাস কোনটা, বাস্তব গ্যাস। ঠিক আছে, আদর্শ গ্যাস কোনটা আর বাস্তব গ্যাস কোনটা এটা আমাদেরকে কিন্তু জানতে হবে। তাহলে আমরা যদি এখানে দেখি আদর্শ গ্যাস কোনটা আর বাস্তব গ্যাস কোনটা, তাহলে কি হবে? দেখো, এখানে আমি বলবো যে আদর্শ গ্যাস হচ্ছে যে সমস্ত গ্যাস বয়েল এবং চার্লসের সূত্র মেনে চলে। মানে এখানে বয়েল ও চার্লসের সূত্র মেনে চলবে, মেনে চলবে।
কিন্তু ওই ক্ষেত্রে মেনে চলবে না, মেনে চলবে না। এক্ষেত্রে বয়েল এবং চার্লসের সূত্র মেনে চলবে, কিন্তু এক্ষেত্রে বয়েল এবং চার্লসের সূত্র মেনে চলবে না। আচ্ছা, পৃথিবীতে সকল গ্যাসই হচ্ছে কিন্তু বাস্তব গ্যাস। আমাদের পৃথিবীতে যত গ্যাস তোমরা দেখতে পাও, যেমন নাইট্রোজেন বলো, অক্সিজেন বলো, CO2 বলো, ঠিক আছে, যত গ্যাস তোমরা দেখতে পাও সব গ্যাসগুলো কি গ্যাস হচ্ছে? বাস্তব গ্যাস। আদর্শ গ্যাস বলে কিছুই কিন্তু হয় না। আচ্ছা, এই জিনিসটা কিন্তু বলার ছিল। বাস, এবার আমরা যেটা জানবো, একটু আগে আমরা যেটা পড়লাম যে সার্বজনীন গ্যাসীয় দ্রবক, যেটা আর, এই যে আর সার্বজনীন গ্যাসীয় দ্রবক আমরা বললাম, এর মান পড়বো। এর মান পড়ার আগে আমরা আরেকটা জিনিস দেখে নেবো যে আর এর একক কি হয়। আর এর একক, আচ্ছা, এখান থেকে আমরা আর এর একক বার করবো। তাহলে কি করে আর এর একক বার করবো? আচ্ছা, আমরা একটু আগে সমীকরণটা পড়লাম যে পিভি সমান এন আর টি, এটা তো হয় পিভি সমান এন আর টি। তাহলে এখানে আর সমান আমরা কি লিখতে পারি? পিভি বাই এন টি, এটা লিখতে পারি আমরা। আচ্ছা, এবারে পি মানে কি জানি আমরা? মানে চার্জ সমান ওই বল বাই ক্ষেত্রফল, আর এটা হচ্ছে আয়তন ডিভাইডেড বাই নিচে তো এন ইনটু টি আছে, এটা তো আমার আছে। আচ্ছা, এবারে এফ বাই এ, এ মানে কি হয়? দৈর্ঘ্যের স্কয়ার, মানে হচ্ছে মিটার স্কয়ার। আচ্ছা, আয়তন মানে কি হয়? দৈর্ঘ্যের কিউব, মানে যেটাকে আমরা বলি ঘন দৈর্ঘ্য, মানে মিটার কিউব, ডিভাইডেড বাই এন ইনটু টি। এটা আমি এখানে করছি, এই জায়গাতে করছি এটাকে। আচ্ছা, দেখো এখানে মিটার স্কয়ার, এখানে একটা মিটার কিউব, তাহলে এখানে একটা মিটার পড়ে থাকবে, মানে ফাইনালি যেটা পড়ে থাকছে এফ ইনটু এম ডিভাইডেড বাই এন ইনটু টি, এটা কিন্তু আমার পড়ে থাকছে। আচ্ছা, এটা দেখবে এখানে ক্লাস 9 এ তোমরা পড়েছিলে কার্যক্ষমতা শক্তি, একটা চ্যাপ্টার ছিল, সেখানে কি পড়েছিলে? ডব্লিউ সমান হচ্ছে এফ ইনটু এস, মানে বল ইনটু সরণ। এটা কিন্তু তাহলে এটা মিটার মানে কি? একটা দৈর্ঘ্য, সরণ মানে তো একটা ডিসপ্লেসমেন্ট, মানে একটা দৈর্ঘ্য বোঝায়। তাহলে এখানে আমি এফ ইনটু এম এর জায়গায় কি লিখতে পারি? ডাব্লিউ লিখতে পারি। তাহলে এখানে লিখতে পারি ডাব্লিউ, ঠিক আছে, ডাব্লিউ বাই এন ইনটু টি। আচ্ছা, ডাব্লিউ মানে কি হচ্ছে? কার্য, আর আমরা কার্যের এসআই একক আমরা কি জানি? জুল হয়। আর এখানে যেটা আছে অণু বা মোল, ঠিক আছে, এটা অণু, পদার্থের পরিমাণের একক কি হয়? মোল, ঠিক আছে। আচ্ছা, টি মানে কি হচ্ছে? উষ্ণতা, উষ্ণতার এসআই একক হচ্ছে কেলভিন। তাহলে এখান থেকে আমরা বলতে পারি, এখান থেকে আমরা বলতে পারি যে এসআই এককে হচ্ছে আর এর মান, এসআই তে আর এর যে একক, আর এর যে একক সেটা কি হবে? ডাব্লিউ মানে হচ্ছে জুল, আর এন মানে হচ্ছে মোল, এটাকে উপরে তুলে নিলে মোল ইনভার্স হয়ে যাবে, আর তাপমাত্রা মানে হচ্ছে কেলভিন ইনভার্স। তাহলে এটা হচ্ছে আমাদের কি? এটা হচ্ছে আমাদের এসআই একক। আর যদি এর আমরা সিজিএস এককটা দেখতে যাই, তাহলে সিজিএস এ কি হবে? তো জুলটা হয়ে যাবে কি বলতো? জুলটা হয়ে যাবে এক্ষেত্রে আর্গ, ঠিক আছে, এটা মোল, আর এটা হচ্ছে কেলভিন ইনভার্স। তাহলে এসআই একক হচ্ছে আমাদের এটা জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স, আর সিজিএস হয়ে যাচ্ছে আর্গ মোল ইনভার্স কেলভিন ইনভার্স। তাহলে এসআই এবং সিজিএস একক আমাদের ক্লিয়ার। আচ্ছা, নেক্সট এবার আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে আর এর মান আমাদেরকে জানতে হবে। দেখো আর এর দুটো মান হয়, আসলে তিনটা মান হয়, ঠিক আছে, একটা অ্যাটমসফিয়ারিক মান হয়, তিনটা মানে আমরা জানবো। আর এর যদি আমরা এসআই মান দেখি, এসআই মান তাহলে ওই 8.314 ইন 314 কি হয়? জুল, জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স, এটা হচ্ছে আমাদের আর এর এসআই মান। আচ্ছা, সিজিএস মান আমরা যদি দেখি তাহলে কত হয়? 8.314 ইনটু 10 টু দি পাওয়ার 7 আর্ক, ঠিক আছে, ইনটু মোল ইনভার্স কেলভিন ইনভার্স, ঠিক আছে, মোল ইনভার্স কেলভিন ইনভার্স। আর যদি আরেকটা ওই অ্যাটমসফিয়ারিক মান, সেটা হচ্ছে যদি দেখি তাহলে এটা হয় 0.082 লিটার এটিএম মোল ইনভার্স আর হচ্ছে কেলভিন ইনভার্স। এইগুলো হচ্ছে আমাদের আর এর মান। তাহলে এসআই সিজিএস আর হচ্ছে বায়ুমণ্ডলীয় যেটা মান এটিএম এর, যেটাকে আমরা এটিএম বলি, ঠিক আছে, এটিএম এর মান হচ্ছে অ্যাটমসফিয়ারিক প্রেসার, বায়ুমণ্ডলীয় চাপের। আচ্ছা, নেক্সট এবার আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে আর এর মাত্রিক সংখ্যা। আর এর মাত্রিক সংখ্যা তো আমরা এখান থেকে বার করব, কি হবে? দেখো পিভি সমান হচ্ছে এন আর টি, এটা তো আমরা জানি। তাহলে আর সমান কি হয়? পিভি বাই এন ইনটু টি, এটা হচ্ছে আর এর কিন্তু গাণিতিক রূপটা। আচ্ছা, পি, পি মানে আমরা একটু আগে বললাম যে বল বাই ক্ষেত্রফল ইনটু এখানে হয় ভি ডিভাইডেড বাই এন ইনটু টি, আমি এখানে করে করে যাচ্ছি। আচ্ছা, এফ বাই মিটার স্কয়ার এখনই করলাম ইনটু মিটার কিউব ডিভাইডেড বাই এন ইনটু টি। আচ্ছা, এটা কাটাকাটি করলে এখানে মিটার পড়ে থাকবে। আচ্ছা, বলের মাত্রার সংকেত আমরা কি জানি? আচ্ছা, বল সমান কি হয়? এম এ, তাহলে এম এল টি মাইনাস 2, তাহলে এখানে আমি লিখতে পারি বলের মাত্রার সংকেত এম এল টি মাইনাস 2 ইনটু এখানে যেহেতু মিটার মানে কি দৈর্ঘ্য, দৈর্ঘ্যের মাত্রার সংকেত হচ্ছে ক্যাপিটাল এল ডিভাইডেড বাই এটা হচ্ছে এন, এন এর আমি একটা এর মাত্রার সংকেত ধরে নিলাম ক্যাপিটাল এন,
আর টি মানে হচ্ছে থিটা, এটাকে থিটা দ্বারা এভাবে করা হয় মাত্রিক সংখ্যা। এবারে কি হচ্ছে মাত্রিক সংখ্যাটা ফাইনাল কি হচ্ছে এখানে আমি করছি ফাইনাল যেটা হচ্ছে ফাইনাল লুপটা সেটা হচ্ছে m l স্কয়ার, ঠিক আছে, t - 2 n - 1 থিটা - 1। এই যে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে আমাদের r এর কিন্তু মাত্রিয় সংকেত। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের r এর মাত্রিয় সংকেত, ঠিক আছে। তাহলে আমাদের আরেকটা টপিক বাকি আছে, সেটা হচ্ছে আদর্শ গ্যাসের যে গতীয় তত্ত্ব, ঠিক আছে, আদর্শ গ্যাসের যে গতীয় তত্ত্বের যে স্বীকার্য বিষয় সেইগুলো কিন্তু আমাদেরকে একটু জানতে হবে। দেখো আমরা একটা জিনিস এখানে আমি একটা জিনিস বলে দিচ্ছি, ধরো এটা একটা পাত্র, এটা একটা পাত্র, এই পাত্রটার মধ্যে কিছু পরিমাণ ধরো গ্যাস আছে, ঠিক আছে, এই পাত্রটার মধ্যে কিছুটা পরিমাণ কি আছে, গ্যাস আছে, এতটা পরিমাণ গ্যাস আছে, গ্যাসের মধ্যে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কি আছে, অণু আছে। আচ্ছা, এই অণুগুলো কিন্তু কেউ স্থির অবস্থায় নেই, আমি এটা কিন্তু বারবার বলে দিয়েছি, কেউ কিন্তু স্থির অবস্থায় নেই, গতিশীল অবস্থায় সবাই আছে, ঠিক আছে। আচ্ছা, এবারে কি করছে না, একে যদি আমরা বাইরে থেকে তাপ প্রয়োগ করি তাহলে এর উষ্ণতা বৃদ্ধি পাবে, আর যদি উষ্ণতা বৃদ্ধি পায় তার মানে কি এদের যে গতিশক্তি মানে গতিবেগটা, এদের যা অণুগুলির যে গতিবেগ সেই গতিবেগটা কিন্তু আরো কি পাবে, বৃদ্ধি পাবে, যার ফলে গতিশক্তির পরিমাণটাও কিন্তু আরো বেড়ে যাবে, ঠিক আছে। তো এখানে কি বলা হয়েছে দেখো, আদর্শ গ্যাসের গতীয় তত্ত্বের স্বীকার্য বিষয়, মানে আমরা এখান থেকে একটা জিনিস বুঝতে পেলাম যে যদি তাপমাত্রা আমরা বৃদ্ধি করি তাহলে গ্যাসের যে অণুগুলির যে গতিবেগ সেটা কিন্তু বৃদ্ধি পাবে, আর যদি তাপমাত্রা আমরা ডিক্রিজ করি তাহলে গতিবেগও কিন্তু কমে যাবে। বাস, এটা কিন্তু একটা মনে রাখার ব্যাপার। নেক্সট আমরা যেটা করবো সেটা হচ্ছে আদর্শ গ্যাসের গতীয় তত্ত্বের স্বীকার্য বিষয়। এবার এখানে প্রথমে কি বলা হয়েছে দেখো, বলা হয়েছে যে সকল গ্যাসে বহু সংখ্যক অণু সমষ্টি, মানে প্রত্যেকটা গ্যাসের মধ্যে কি একটা অণু আছে না, এটা অনেকগুলো অণু মিলে একটা গ্যাস কিন্তু তৈরি করা হয়, সেটাই বলা হয়েছে যে সকল গ্যাসে বহু সংখ্যক অণু সমষ্টি, মানে অনেক অণু মিলে একটা কি হয়, গ্যাস তৈরি করা হয়। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট হচ্ছে একই গ্যাসের অণুগুলি একই রকম। একটা মনে করো অক্সিজেন গ্যাসের অণুগুলো কি নাইট্রোজেনের মতন হবে না, এই শুধু কিন্তু অক্সিজেনের মতনই হবে, মানে প্রত্যেকটা গ্যাস নিজেদের ধর্ম কিন্তু পালন করে, যেটা বলা হয়েছে যে একই গ্যাসের অণুগুলি একই রকম কিন্তু ভিন্ন গ্যাসের অণুগুলি পরস্পর আলাদা, ঠিক আছে। ভিন্ন গ্যাস মানে কি, কার্বন ডাই অক্সাইড, এর মধ্যে দুটো আলাদা আলাদা গ্যাস আছে, ঠিক আছে। আচ্ছা, গ্যাসের অণুগুলি বিন্দু ভর, অর্থাৎ মানে এদের ভর খুবই কম, মানে নেগলেক্ট করে দেওয়া যায়, মানে কারণ এগুলো একদম খুবই কম, পাত্রের আয়তনের তুলনায় অণুগুলির আয়তন কিন্তু নগণ্য, পাত্রের যে আয়তন হয় আর অণুগুলির যে আয়তন হয় কিন্তু অণুগুলির আয়তনটা কিন্তু অনেক কম হয়, মানে নগণ্য। আর কি বলা হয়েছে, যতক্ষণ না গ্যাসের অণুগুলি নিজেদের মধ্যে ও পাত্রের দেওয়ালে সঙ্গে ধাক্কা খায় ততক্ষণ অণুগুলি সরল রেখা সমদ্রুতিতে গতিশীল থাকে। মানে কি, মানে মনে করো এটার মধ্যে তো একটা অণু আছে, সেই অণুটা যতক্ষণ পর্যন্ত এই পাত্রের দেওয়ালে না ধাক্কা খাবে অথবা নিজেদের মধ্যে না ধাক্কা খাবে ততক্ষণ পর্যন্ত সে কি হবে, সোজা পথে যাবে। আচ্ছা, ধাক্কা খাওয়ার গ্যাস অণুগুলি গতি হয় সম্পূর্ণ বিশৃঙ্খল, মানে কি যখন ধাক্কা খেয়ে যায় তখন ওর গতিটা কিন্তু সরলরৈখিক আর থাকে না, তখন যেদিক সেদিকে কিন্তু ছুটে যায়। তাহলে এই যে আমাদের আজকের যে টপিক সেটা আমরা এখানেই শেষ করলাম, ঠিক আছে। আর এর আরেকটা আমরা টপিক নিয়ে আসবো, সেটা হচ্ছে পার্ট 3। ওই টপিকে আমরা এই চ্যাপ্টারের মধ্যে যতগুলো গাণিতিক সমস্যা হয় সেইগুলো কিন্তু সমাধান করব। আর যদি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করবে আর অবশ্যই লাইক করবে, আর কোনো যদি ডাউট থেকে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো।